মধ্যরাত দুঃস্বপ্ন দেখছি, নারীর কণ্ঠ, হ্যাঁ অজ্ঞাত কোনো নারীর কণ্ঠ চিৎকার করে বলছে, ফিরিয়ে দাও জীবিত অথবা মৃতর লাশ। সে কি হাহাকার, সে কি আহাজারি। তারপর ধুলোময় পৃথিবী, স্বজন হারাদের বুক ফাটা আর্তনাদ। ধ্বংসস্তূপের নিচে বিপন্ন মানবতা দুমড়ে পড়ে আছে। তানিয়ার মর্মস্পর্শী আকুতি, অক্সিজেন দাও, অক্সিজেন দাও। অন্ধকার মৃত্যুকূপে জন্ম নেয়া নিষ্পাপ শিশুর জিজ্ঞাসা, ওটা কার লাশ? দর্শক, রানা প্লাজা ট্র্যাজেডির 11 বছর আজ। সেই ট্র্যাজেডিতে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছিলাম আজকের সকাল। আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ বুধবার 11 বৈশাখ 1431 বঙ্গাব্দ, 24 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, শুরুতেই বলছিলাম আজ 24 এপ্রিল রানা প্লাজা ট্র্যাজেডির 11 বছর। দিনটি ঘিরে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন সংগঠন। সাভারে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন নানা শ্রেণী পেশার মানুষ। দিনটিতে ছুটে আসেন নিহতের স্বজন ও আহতরা। 2013 সালের এই দিনে সাভারে ধসে পড়ে রানা প্লাজা ভবন। ওই ঘটনায় 1136 জনের মরদেহ উদ্ধার করা হয়। আহত ও পঙ্গু হন প্রায় 2000 শ্রমিক। দর্শক, এ বিষয়ে আরো জানতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু হক। আমরা সরাসরি চলে যাব। অপু, আজ রানা প্লাজা দিবস। এই দিনটি ঘিরে ওখানকার শ্রমিকরা, বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানাবে। এছাড়া আর কি কি কর্মসূচি রাখা হয়েছে? রানা প্লাজা ট্র্যাজেডির এই নিশিকাময় ট্র্যাজেডির কিন্তু আজকে 11 বছর পূর্ণ হলো। এই 11 বছরে একটুকু ভুলেনি কিন্তু এখানকার যে তখনকার কাজ করতে শ্রমিকরা, শ্রমিকদের স্বজনরা, শ্রমিক নেতৃবৃন্দ কেউ ভুলেনি। আসলে এই 11 বছরে একদিনের জন্য তারা কিন্তু ভুলেনি। তারা আজও এসেছেন এখানে, শ্রমিকদের পক্ষ থেকে শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এসেছেন। তারা শ্রদ্ধা নিবেদন করছেন, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। অস্থায়ী বেদি রয়েছে এখানে। গত রাতেই কিন্তু মোমবাতি প্রজ্বলন করেছেন শ্রমিকদের পক্ষ থেকে, শ্রমিকদের স্বজনরাও এসেছেন। আসলে দিনব্যাপী শ্রমিকদের যে স্বজনরা রয়েছেন, নিহত শ্রমিকদের স্বজনরা এবং আহত যে শ্রমিকরা রয়েছেন তারাও কিন্তু আসছেন এখানে, আসছেন। আমি একটু কথা বলি এখানকার যে শ্রমিক সংগঠনগুলো রয়েছে, শ্রমিক প্রতিনিধিরা রয়েছে, আমি একটু চেষ্টা করব কথা বলার জন্য। আজকে আপনাদের এই দিবসকে ঘিরে কি কি কর্মসূচি রয়েছে? আজকে আমাদের কর্মসূচি আপনারা জানেন যে অলরেডি শুরু হয়ে গেছে। সকাল 8টায় থেকে রানা প্লাজা শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সারাদিন বিভিন্ন ধরনের প্রতিবাদী মানববন্ধন, সমাবেশ, মানে প্রতিবাদমূলক বিভিন্ন ধরনের কর্মসূচি চলবে। এবং আপনারা জানেন যে এই যে আজকে 24 সাল 11 বছর পার হচ্ছে, অথচ রানা প্লাজা শ্রমিকদের যে ক্ষতিপূরণ, পুনর্বাসন, চিকিৎসা কোনোটাই এখন পর্যন্ত নিশ্চিত হয় নাই। তা আমরা আজকের এই শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আমরা সরকারের কাছে দাবি জানাই যে শ্রমিকদের যাতে ক্ষতিপূরণ, চিকিৎসা, পুনর্বাসন নিশ্চিত করা হয় এবং এই ঘটনার জন্য যে দায়ী এই ভবনের যে মালিক রানা এবং ওই কারখানায় 5টি কারখানা ছিল, কারখানার মালিকরা যাতে এই শাস্তির আওতায় আনা যায় সেই ব্যাপারে সরকার যাতে পদক্ষেপ নেয়। সারিকা, আসলে শুনছিলেন যে এই 11 বছরে এসেও তারা একই ধরনের দাবি করছেন। আচ্ছা, এই 11 বছরে কেন বিচার হলো না, আপনি কি মনে করেন? বিচার হয় নাই এই কারণে, যদি তাজিন গার্মেন্টসের জন্য যে অগ্নিকাণ্ডের জন্য যে বিচার হতো তাহলে রানা প্লাজার এই ঘটনা ঘটতো না। রানা প্লাজার ঘটনার বিচার হলে তাহলে টেম্পাকো, মাল্টিফ্যাব এবং সর্বশেষ নারায়ণগঞ্জে এই যে সেজান জুসের ঘটনা ঘটতো না। তাহলে এই সমস্ত বিচারগুলো এভাবে ঝুলে আছে, একটা পরে একটা বিচার ধামাচাপা পড়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে 11 বছর হলেও এই সমস্ত শ্রমিক হত্যাকাণ্ডের বিচার না হওয়ার কারণ হচ্ছে আমাদের যে প্রচলিত আইন,
এই প্রচলিত আইনে এই ঘটনার বিচার করা সম্ভব নয়, এজন্য আইনের সংশোধন করা দরকার। সারিকা শুনছিলেন যে আসলে এই প্রচলিত যে আইন, সাধারণত বাংলাদেশের যে আইন রয়েছে সেখানে বলা হচ্ছে যে 1 2 বা 5 জন হত্যাকাণ্ডের বিচার, কিন্তু এখানে যে 1100-এরও বেশি শ্রমিক হত্যা হয়েছে, 2500-র মতন শ্রমিককে আহত হয়েছে, তো এই বিচারগুলো তারা বলছিলেন যে এই প্রক্রিয়ায়, চলমান প্রক্রিয়া হয়তো সম্ভব না, বিশেষ প্রক্রিয়া বা বিশেষ আইন যদি করা হয়, বিশেষ আদালত বসে যদি করা হয় তাহলে তাদের এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। সারিকা। উপহাব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রত্যাশা রাখছি খুব দ্রুতই দাবি দাওয়া পূরণ হবে এবং ক্ষতিপূরণ সবকিছুই দেয়া হবে শ্রমিকদের, ক্ষতিকর যারা আছেন। দর্শক, আমরা সাভারে যুক্ত ছিলাম, আমাদের সাথে ছিলেন উপহাব, জানাচ্ছিলেন সেখানকার আজকের দিনের নানা কর্মসূচি নিয়ে। আমরা চলে যাব এবার পত্রিকায়, শুরু করব সমকাল দিয়ে। সমকালের শুরুতেই যে শিরোনামটি দেখছি, তাপপ্রবাহ প্রাণঘাতী জেনেও সবাই চুপ। তীব্র গরমের দিনগুলোতে মৃত্যু বাড়ে 22%। ঢাকা বছরের শ্রম উৎপাদনশীলতা হারাচ্ছে 60,000 কোটি টাকার। অন্য দুর্যোগের মতো তাপপ্রবাহের ঝুঁকিতে থাকা মানুষের পাশে নেই কেউ। তাপপ্রবাহকে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা সময়ের দাবি। বাংলাদেশে ব্যবসা খুঁজছে কাতার, 10 চুক্তি ও সমঝোতা স্মারক সই। বৈশ্বিক সংকট সমাধানে কাতারের মধ্যস্থতার প্রশংসা করেন শেখ হাসিনা। বাংলাদেশকে বিনিয়োগের উদীয়মান গন্তব্য বললেন শেখ তামিম। দর্শক, চলে যাব প্রথম আলোতে। বাসটি 43 বছরের পুরনো, ফিটনেস ছাড়াই চলছিল। মোট নিবন্ধিত গাড়ি 4,56,000, 70,000-এর বেশি ফিটনেসবিহীন লক্কর ছক্কর বাস কিনে সার্ভিস চালু। সড়ক দুর্ঘটনায় 2 সহপাঠীর মৃত্যুতে বিক্ষুব্ধ চুয়েটের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের সামনে চট্টগ্রাম কাপ্তাই সড়কটি সকাল থেকে রাত পর্যন্ত অবরোধ করে রাখেন। এতে দুর্ভোগে পড়েন ওই সড়কে চলাচল করা যাত্রী ও সাধারণ মানুষ। পতনেও থেমে নেই কারসাজি, বিনিয়োগকারীদের মানববন্ধন। দরপতনের প্রতিবাদে গতকাল মতিঝিলে মানববন্ধন করেছেন একদল বিনিয়োগকারী। বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ দাবি। নিয়ন্ত্রক সংস্থার সূচক বাড়াতেই বেশি ব্যস্ত, কারসাজি রোধে তাদের কোনো পদক্ষেপ নেই। যতদিন এ ধরনের কারসাজি থাকবে ততদিন বাজার ঠিক হবে না, বলেছেন সাবেক চেয়ারম্যান বিএসসি ফারুক আহমেদ সিদ্দিকী। দেখে নেব কালের কণ্ঠের শিরোনামগুলো। মধ্যপ্রাচ্য নিয়ে ঢাকা দোহার উদ্বেগ। সম্পর্ক আরও এগিয়ে নিতে 10 চুক্তি সমঝোতা সই। কাতারের মুক্ত অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশের ব্যবসায়ীদের আমন্ত্রণ। কবরস্থানের জমিতে ময়লার গাড়ির ডিপো। জমি নিয়ে বিরোধ। গাজীপুরে 1.5 মাস ধরে রেওয়ারিশ লাশ দাফন বন্ধ। হাসপাতাল কর্তৃপক্ষ ও সাবেক মেয়রের দ্বন্দ্বকে কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। মর্গের মেঝেতে 14 দিন পরে দুর্গন্ধ ছড়িয়েছে। রেওয়ারিশ লাশ ধরেছিল পচন। বারবার চিঠি ও মৌখিক অনুরোধেও লাশ দাফনের উদ্যোগ নেয়নি সিটি কর্পোরেশন। তাপপ্রবাহ আরও ছড়াতে পারে, 24 ঘন্টায় 4 মৃত্যু। দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। তীব্র গরমে অসুস্থ হয়ে সারা দেশে আরও 4 জনের মৃত্যু হয়েছে। দর্শক, চলে যাব দৈনিক ইত্তেফাকে। 35 ইনস্টিটিউট বিক্রি করেছে 5,500 জাল সনদ। 15 বছর ধরে চলছে এই অবৈধ কার্যক্রম। কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্টরাই চক্রের মূল হোতা। আদালতে 5 জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। ফরিদপুর খুলনা মহাসড়ক অবরোধ, সংঘর্ষ, গুলি। 2 শ্রমিককে পিটিয়ে হত্যার বিচার দাবি। ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে বারোয়ারি কালী মন্দিরের প্রতীয়মান অগ্নিসংযোগের অভিযোগ এনে নির্মাণ শ্রমিক 2 ভাইকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এ ঘটনার বিচার দাবিতে মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা ফরিদপুর খুলনা মহাসড়ক অবরোধ করে। দর্শক, এবারে আমরা দেখে নেব বণিক বার্তার শিরোনামগুলো। কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করে চলছে বেশিরভাগ ব্যাংক। ঈদের পরও তারল্য সংকট কমেনি। ঈদ উল ফিতরের আগে তীব্র হয় ব্যাংক খাতে তারল্য সংকট। গত 27 মার্চ
কেন্দ্রীয় ব্যাংক থেকে রেকর্ড 28,867 কোটি টাকা ধার নেয় 40টিরও বেশি ব্যাংক। তখন বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে বলা হয়েছিল ঈদের আগে দেশে নগদ অর্থের লেনদেন বেড়ে যায়। দুদিনের সফর শেষে কাতারে আমিরের ঢাকা ত্যাগ। গতকাল সফরের দ্বিতীয় দিন সকাল 10টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান কাতারের আমির। দর্শক, এই ছিল আজকের পত্রিকার প্রধান শিরোনামগুলো। আমরা পত্রিকাও পড়ছিলাম তাপপ্রবাহ বয়েই চলেছে। চলমান তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য সারা দেশের বিভিন্ন স্থানে নামাজ আদায় করছেন মুসল্লিরা। বিশেষ নামাজে সৃষ্টিকর্তার কাছে বৃষ্টির জন্য দোয়া করছেন। অসহনীয় গরমে বৃষ্টির আশায় ঝিনাইদহে বিশেষ নামাজের আয়োজন করা হয়েছে। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, প্রচন্ড গরম, আমরা দেখতে পাচ্ছি পেছনে অনেক মুসল্লি দাঁড়িয়ে আছে, বৃষ্টির আশায় তারা নামাজ আদায় করবে। তো কয়টা নাগাদ নামাজ আদায় শুরু হতে পারে? সারিকা, আপনি জানেন যে সারা দেশেই কিন্তু তীব্র তাপদাহ এবং প্রচন্ড গরমের কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। ফলে ঝিনাইদহের মুসল্লিরা কিন্তু বৃষ্টির জন্য যে ইস্তিস্কার নামাজ, সেই নামাজ কিন্তু তারা আদায় করার জন্য ঝিনাইদহের যে ওয়াজির আলী স্কুলের মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু নামাজ আদায়ের জন্য ঝিনাইদহের মুসল্লিরা উপস্থিত হয়েছেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এই শহরে যে কেন্দ্রীয় মসজিদে যে খতিব সাহেব, তিনি কিন্তু নামাজ পড়ানোর উদ্দেশ্যে দাঁড়িয়ে গেছেন এবং মানুষ যারা নামাজের উদ্দেশ্যে এসেছেন তারা কিন্তু সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছেন এবং তারা এখনই নামাজের এই বৃষ্টির জন্য যে নামাজ, সেই নামাজের জন্য কিন্তু নিয়ত করে দাঁড়াবেন এবং তারা এখানকার যারা মুসল্লি আছেন তারা কিন্তু ইতিমধ্যেই নিয়ত করে নামাজে দাঁড়িয়েছেন এবং সারিবদ্ধ হয়ে কিন্তু তারা 2 রাকাত নামাজ আদায় করবেন বলে আমাদেরকে এখানকার যারা মুসল্লি আছেন তারা বলছেন। আর এই প্রচণ্ড বৃষ্টির ফলে মানুষের যে কষ্ট হচ্ছে, সেই কষ্ট লাঘবের জন্যই মূলত এই নামাজ। আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر তাবাসসুম দেখছিলেন কিন্তু সারিকা দেখছিলেন কিন্তু যে এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে এবং তারা শুধু এখানে এসেছেন বৃষ্টির জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানাতে এবং মানুষের এতটাই অশান্তি বা কষ্ট হচ্ছে এই তাপদাহে যে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করছেন যে যেন খুব দ্রুত সময়ের মধ্যে বৃষ্টি হয়, মানুষের জীবনে স্বস্তি ফিরে আসে। সেই সাথে মানুষের যে কৃষিকাজ সহ দৈনন্দিন কাজে বাধাগ্রস্ত হচ্ছে এই তাপের কারণে, হয়তো বা রহমতের একটু বৃষ্টি হলে বা স্বস্তি ফিরে আসতে পারে। মানুষও কিন্তু সেই চাতক পাখির মতোই চেয়ে আছে যে হয়তো কবে নামবে একটু স্বস্তির বৃষ্টি। আসলে এই স্বস্তির বৃষ্টি হলেই হয়তো বা মানুষের মধ্যে একটু স্বস্তি আসবে। তো আসলে দেখছিলেন যে নামাজ কিন্তু চলছে এবং এই নামাজ শেষে তারা আল্লাহর দরবারে মোনাজাত করবেন বৃষ্টির জন্য। তো এই ছিল ঝিনাইদহের ইস্তিস্কার নামাজের সর্বশেষ পরিস্থিতি। সাদ্দাম হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম প্রচন্ড গরম থেকে রেহাই পেতে ঝিনাইদহে বিশেষ নামাজ আদায় করছেন সেখানকার মুসল্লিরা। আমরা প্রত্যাশা রাখছি খুব দ্রুতই বৃষ্টি আসবে এবং স্বস্তির বাতাস বইবে। দর্শক, আমরা কেওয়াইস্টিল সকাল 24-এ নেব ছোট্ট একটা বিরতি। ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবারও আমন্ত্রণ কেওয়াইস্টিল নিবেদিত সকাল 24-এ। দর্শক, আজ 24 এপ্রিল। আজকের দিনটি আপনাদের যাদের জন্য বিশেষ, আজকের দিনটি আপনাদের যাদের জন্মদিন,
তাদেরকে জানাই সকাল 24 এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সেই সাথে এবারে আমরা জানবো আপনাদের সাথেই আজকের দিনটিতে কোন কোন বিশিষ্ট ব্যক্তি জন্ম নিয়েছেন। তাদের শুভেচ্ছা তো জানাবোই, সেই সাথে তাদের কয়েকটি বিশেষ বিশেষ কাজ নিয়েও আমরা জেনে নেব। 1897 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন ভাষাবিজ্ঞানী বেঞ্জামিন লি হোর্ফ। তিনি ভাষাতাত্ত্বিক আপেক্ষিকতার ক্ষেত্রে তার ধারণার জন্য সুপরিচিত। সেক্ষেত্রে হোর্ফ ও তার গুরু এডওয়ার্ড সাপিরের নামানুসারে তাদের সৃষ্টি সাপির হোর্ফ অনুকল্পের নামকরণ করা হয়েছে। এই অনুকল্প অনুসারে বলা হয় ভাষা চিন্তা চেতনাকে প্রভাবিত করে। ভাষাতত্ত্বের নামকরা জার্নালগুলোতে তার অনেক নিবন্ধ প্রকাশিত হয়। 1942 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন গীতিকার, অভিনেত্রী এবং চলচ্চিত্র নির্মাতা বারবারা জোন স্ট্রাইস্যান্ড। তার কর্মজীবন 6টি খণ্ডে বিভক্ত। বিনোদনের অনেক ক্ষেত্রে তাকে আইকন মনে করা হয়। তিনি 2 বার একাডেমি পুরস্কার, 10 বার গ্র্যামি পুরস্কার, সঙ্গে গ্র্যামি আজীবন সম্মাননা পুরস্কার এবং গ্র্যামি কিংবদন্তি পুরস্কার লাভ করেন। তিনি হচ্ছেন সেই 2 জন শিল্পীর একজন যারা পিএবডি পুরস্কার অর্জন করেন। 1946 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতের প্রখ্যাত নারীবাদী লেখক, প্রশিক্ষক ও অধিকার কর্মী কমলা ভাসিন। দিল্লির নারীবাদী আন্দোলনের মঞ্চে কমলা ভাসিনের আবির্ভাব। তার লেখা বইয়ের মধ্যে শতরঙ্গী লার্কে ও শতরঙ্গী লার্কিয়া খুবই জনপ্রিয়। জেন্ডার তত্ত্ব, নারীবাদ ও পিতৃতন্ত্র নিয়ে বেশ কিছু বই লিখেছেন কমলা ভাসিন। এসব বই 30টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে। 1973 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার শচীন রমেশ টেন্ডুলকার। তিনি ক্রিকেটার ইতিহাসের সর্বোচ্চ মানের ব্যাটসম্যান হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। মাত্র 16 বছর বয়সে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়। তিনি টেস্ট ক্রিকেট ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক শতকের অধিকারী সহ বেশ কিছু বিশ্ব রেকর্ডের অধিকারী। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথম দ্বি-শতরানের মালিকও তিনি। দর্শক, কমছেই না তাপমাত্রার পারদ। প্রচণ্ড তাপদাহে যেন নাভিশ্বাস জনজীবনে। চলুন জেনে আসি আজকের দিনটিতে কোন জেলায় কেমন আবহাওয়া পরিস্থিতি বিরাজ করবে সেই পূর্বাভাসটি। সেই সাথে আমরা গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ডও জানব। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38.4 ও সর্বনিম্ন 28.2 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 40.2 ও সর্বনিম্ন 24.2 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ 36.6 ও সর্বনিম্ন 24.4 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ 36 ও সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ 33.6 ও সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ 34.2 ও সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ 40.4 ও সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ 38.4 ও সর্বনিম্ন 27.8 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 21.4 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে 40.5 ডিগ্রি সেলসিয়াস। আজ সিলেট বিভাগে 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপ পরিস্থিতি অব্যাহত থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। দর্শক, গতকাল মেহেরপুরে বৃষ্টি হয়েছে, কিন্তু রাজবাড়ী, চুয়াডাঙ্গা, ঝিনাইদহে একই তাপপ্রবাহ বিরাজ করছে। আমরা একটু রাজবাড়ির খবর জেনে আসব। আমাদের সাথে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস। সুমন, আপনি রাজবাড়িতে আছেন। রাজবাড়িতে প্রচন্ড তাপপ্রবাহ বিরাজ করছে। আজকের দিনের কি অবস্থা এবং সেই সাথে জনজীবনের প্রভাব নিয়েও আমাদের জানাবেন। সারিকা, সারা দেশের মতো রাজবাড়িতেও তীব্র এই তাপদাহে কিন্তু জনজীবন বিপর্যস্ত বলা যায়। বিশেষ করে 10টার পর থেকে রাস্তাঘাট, বাজারে মানুষের সমাগম বা উপস্থিতি একদমই কমে যায়।
আর এই তাপদাহের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে শ্রমজীবী মানুষ আর যারা কৃষি শ্রমিক রয়েছে তারা। রাজবাড়ী এক কৃষি প্রধান জেলা, এখানে কিন্তু সিংহভাগ মানুষই কৃষির সাথে জড়িত, কিন্তু এই তীব্র তাপদাহের কারণে আসলে তারা 10টার পরে আর মাঠে থাকতে পারেন না। এছাড়াও সবচেয়ে কৃষিক্ষেত্রে যে বড় সমস্যাটা তৈরি হয়েছে, এ মুহূর্তে পাট খেতে পানির প্রয়োজন, কিন্তু শ্যালো মেশিনে সেই পানি উঠিয়ে তারা কিন্তু সেচও দিতে পারছে না। পাশাপাশি ধরেন সামনেই কোরবানির ঈদ, এই জেলায় অনেক খামারি গরু মোটা তাজাকরণ করেছে, তাদের সেই গবাদি পশুগুলো নিয়েও কিন্তু তারা চিন্তায় রয়েছে প্রচণ্ড গরমের কারণে। এছাড়া যারা মুরগির খামারি রয়েছে তারাও কিন্তু খুব চিন্তার মধ্যে রয়েছে, যেভাবে বৃষ্টিপাত নেই এবং প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে সেটি নিয়েও তারা চিন্তায় রয়েছে। তবে একটি স্বস্তির বিষয় হলো জেলায় এখন পর্যন্ত কিন্তু বিদ্যুৎ পরিস্থিতি ভালো, ফলে এই বেলা বাড়ার সাথে সাথে মানুষ তাদের যার যার ঘরে চলে যায়, সেখানে একটু তারা ফ্যানের বাতাসে স্বস্তিতে থাকে। এছাড়া এই যে জলাশয়ও পানি শূন্য হয়েছে, পানির একটি সংকট তো রয়েছে, সবকিছু মিলিয়ে বলা যায় যে তীব্র তাপদাহ এবং পানির একটি সংকটের কারণে জেলার মানুষ খুবই সমস্যার মধ্য দিয়ে কিন্তু তাদের দিন পার করছে। সারিকা। সুমন বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজবাড়ী থেকে সুমন বিশ্বাস জানাচ্ছিলেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি নিয়ে। আমরা সমকাল পত্রিকা পড়ছিলাম, সেখানে কিছু প্রচন্ড গরমে স্বাস্থ্য বার্তা দেওয়া আছে, আমরা সেগুলো তো একটু চোখ বুলিয়ে দেব। তীব্র গরমে ঘরের বাইরে গেলে সাদা ছাতা বা ক্যাপ ব্যবহার করুন, সরাসরি রোদ এড়িয়ে চলুন। শরীরে পানি শূন্যতায় খাবার স্যালাইন এবং প্রচুর তরল খাবার গ্রহণ করুন। শিশু, গর্ভবতী মা, বয়স্ক ও মারাত্মক ঝুঁকিপূর্ণ রোগে আক্রান্ত ব্যক্তিরা সতর্ক থাকুন। সম্ভব হলে একাধিকবার গোসল করুন। গরমের সময় ঢিলেঢালা পাতলা সুতি পোশাক পরিধান করুন। গাঢ় রঙিন পোশাক এড়িয়ে চলুন। দর্শক, এই ছিল কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24 আজকের আয়োজনে। দেখা হবে আগামী পর্বে নতুন সব আয়োজন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে শুভ সকাল।